শিল্পের আলো ছড়িয়ে দিতে আমরা আবার ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান মঞ্চালোকে। সুপ্রিয় সুধী, মঞ্চালোকের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা কথা বলবো থিয়েটারের একাল সেকাল নিয়ে। আমরা বিশ্বাস করি থিয়েটার কেবলই বিনোদন নয়, থিয়েটার হচ্ছে সমাজ ও সংস্কৃতির প্রতিচ্ছবি। তারই আলোকে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের নাট্যবন্ধু, আমাদের শিল্পাঙ্গনের পরিচিত মুখ ফারজানা নূর প্রিয়া, সদস্য উত্তরাধিকার। প্রিয়া, স্বাগত মঞ্চালোকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কেমন যাচ্ছে তোমার দিনকাল? আলহামদুলিল্লাহ, খুব ভালো যাচ্ছে। থিয়েটার কবে থেকে শুরু করেছো? আমার 2007 সাল থেকে। এই ঘর এবং থিয়েটার এই দুটোকে কিভাবে তুমি ম্যানেজ করছো? আমি যখন শুরু করেছি তখন তো আমার সংসার ছিল না, স্টুডেন্ট ছিলাম। তো আমার যার সাথে বিয়ে, ওনার হাত ধরেই পূর্ব পরিচয়, তারপরে হাত ধরেই থিয়েটার শুরু হওয়া, তারপর বিয়ে, সংসার। আর এখন যেটা হচ্ছে দুটো দিকে ম্যানেজ করা, ব্যালেন্স করে চলা। থিয়েটারে এখন কি নিয়মিত কাজ করছো কি? না, আমি এখন নিয়মিত না। যেটা হচ্ছে, আমার যখন ছেলেটা একটু বুঝের বয়স 3.5, তখন আমার একটু আস্তে আস্তে স্লো হয় আর কি কাজটা। কারণ তখন ওকে নিয়ে রিহার্সেলে যাওয়া, যখন ছোট ছিল তখনও গিয়েছি, বা ও যখন পেটে ছিল তখনও করেছি। কিন্তু ও যখন একটু 3.5-4 স্কুলে যাচ্ছে বা এরকম ব্যাপার, তখন আসলে ওকে নিয়ে যাওয়াটা আসাটা সবকিছু মিলিয়ে হচ্ছিল না। তো ওকে সময় দেওয়ার ক্ষেত্রে আমার একটু কাজটা স্লো হয়ে গেছে, একটু কষ্ট বেশি। হ্যাঁ, কারণ একা একা সংসার, একা রেখে যাওয়াটাও সম্ভব হয় না, যে কোথাও রেখে রিহার্সালে যাব সন্ধ্যার পরে এবং দীর্ঘ 2-3 ঘন্টা গ্যাপ দিয়ে আসবো, এটা পসিবল হয়নি। যার কারণে একটু গ্যাপ ছিল আমার মাঝখানে। আচ্ছা, এই যে আমাদের সমাজের একটা ব্যাপার আছে যে নারীদের মানে শিল্প চর্চায় আসার যে চ্যালেঞ্জের যে ব্যাপারটা, তুমি কি কি চ্যালেঞ্জগুলো ফেস করেছো তখন? সবার মতো আমারও একই ব্যাপার ছিল। আমার অনেক বেশি কঠিন ছিল, যেটা হচ্ছে যে আমি যে পরিবার থেকে এসেছি, ওখানে থিয়েটার বা নাটক, শিল্পচর্চা, হ্যাঁ শিল্পচর্চা মানে ওনারা যেটা বুঝে হয়তো একটু গান, তাও আবার ছোট বয়সে, বা একটু শখ করে নাচ। তারপর আবার মেয়েদের জন্য নাচ শেখাটা ওনারা অত বেশি করতো না। তবে আমার খুব আগ্রহ ছিল নাচের প্রতি, কিন্তু আমাকে ছোট থেকেই যে মেয়ে নাচ শিখতে দেয়াটা হয় না, আবার বড় হলেও এটা কন্টিনিউ করা যাচ্ছিল না। তো ওভাবে আমার কখনোই হয়নি। আর ওই যে নাটকে আসা বা থিয়েটার করব, এই ব্যাপারগুলো তো বাসা থেকে ছিলই না। একটা নির্দিষ্ট এইজের পরে এসে আমার পরিচয়ের পরেই ওই জায়গাটাতে ঢোকা আসলে। আর তখন বাধা তো ছিল, বাধা পড়ালেখার পাশাপাশি সবকিছু ম্যানেজ করে কন্টিনিউ করেছিলাম। এতটা বছর পর আমরা 2026-এ এসে তোমার কাছে কি মনে হয় যে নারীর স্বাধীনতা সে পেয়েছে এখন? এখনো মনে হয় না কিছু জায়গায় পুরোপুরি পেয়ে গেছে। আমরা বলি ঠিকই, আমরা সেরকম কিছু কার্যক্রমও করি, কিন্তু যখন কোনো নিজের স্বার্থ বা জায়গায় আসে, নিজের প্রয়োজনের জায়গায় আসে, তখন আমরা মেয়েরাই কেন জানি একটু ওভাবেই তৈরি হওয়া বা বড় হওয়া, যে আমরাই ছেড়ে দেই, আমরাই স্যাক্রিফাইস, মেয়েদের মধ্যেই স্যাক্রিফাইসিং মাইন্ডটা ছোটবেলা থেকে ঢুকিয়ে দেওয়া হয়, যে আমরাই স্যাক্রিফাইসটা আগে করি, বা আমরাই পিছিয়ে যাই, আমরাই বলি আচ্ছা ঠিক আছে আমি না হয় একটু ম্যানেজ করে নিলাম। কিন্তু পুরুষদের ক্ষেত্রে কেন নয় তোমার কাছে মনে হয়? এটা আসলে পারিবারিকভাবে বেড়ে ওঠার উপর আমার কাছে মনে হয় যে ডিপেন্ড। আমি কিন্তু পজিটিভলি বলেছি কথাটা। না না, সেটাই আমার কাছেও মনে হয়, যে আমরা যখন ছোট থেকে বড় হচ্ছি, আমরা মেয়েকে শিখাই এটা করতে হবে, আমাদের মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া হয় পারিবারিকভাবে। আবার কিছু কিছু ক্ষেত্রে যেমন আমরা যে মেয়েটাকে যখন খুব স্বাধীনতা দিয়ে বড় করি, সবকিছু দিয়ে ভাইটার সাথে পাশাপাশি সবকিছু করে বড় করছি, বা ভাইটাকে বলছি তুমি এটা করো, বোনকে ওইটা করতে দিতে হবে, তখন কিন্তু এই জিনিসগুলো আসে না। তো এটা আসলে থিয়েটারটা করতে গিয়ে কখনো তোমার কাছে মনে হয়েছে এটা আমার জীবনের গল্প? হ্যাঁ। তখন তোমার কেমন লেগেছিল? তখন খুব ভালো বলতে কিছু কিছু কাজ ভেতর থেকে নিজে থেকেই চলে আসে। মনে হয় যে না, এটা আমি এভাবেই করতে পারছি, আমার কাছে খুব সহজ মনে হচ্ছে।
মানে একটা দুঃখের একটা একটা সংলাপ আসছে, সংলাপটার মধ্যে তোমার কখনো হয়তো একটা এরকম একটা কোনো একটা দুঃখ তোমার মধ্যে ছিল, সেটার সাথে সমন্বয় তৈরি করে সেটাকে ওভাবে বের করে নেওয়া, এরকম কোনো বিষয় কি? হ্যাঁ ছিল। এবং তখন আমার কাছে মনে হয়েছে হ্যাঁ এই সংলাপটা দেওয়ার ক্ষেত্রে বা কাজ করার ক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে আমি অভিনয় করছি বা সংলাপটা মুখস্থ করে তারপর দিচ্ছি, ব্যাপারটা এরকম কখনোই মনে হয়নি। তখন মনে হয়েছে হ্যাঁ আমি বলতে পারছি, খুব ভালো লাগছে আমার, এবং আমি এটা বলতে পেরেও আমার খুব ভালো লাগছে। শিল্প চর্চা করলে কি আসলে কি মানুষের মেধা মননের যে চিন্তার যে জায়গাগুলো, এগুলো কি পরিবর্তন হয় বলে তোমার কাছে মনে হয়? অনেক কিছুরই পরিবর্তন হয়, চিন্তার জায়গাগুলো অনেক বেশি পরিবর্তন হয়, শেখার জায়গাগুলো অনেক বেশি পরিবর্তন হয়, এবং আমার মনে হয় মনোযোগটাও বাড়ে। সেটা কি ব্যক্তি প্রিয়ার কথা বলছো নাকি সামগ্রিক অর্থে কথাটা বলছো? না, সামগ্রিক অর্থেও মনে হয়। ব্যক্তি ক্ষেত্রে এখন একটা ব্যক্তি যখন চেঞ্জ হয়, সে তার পরিবারে আসে, পরিবারের লোকগুলো চেঞ্জ হয়, পরিবারটা চেঞ্জ হয়, আর একটা পরিবার যখন চেঞ্জ হয় তখন একটা সমাজ চেঞ্জ হয়, তো সেটা তো সামগ্রিক চেঞ্জ আসেই। এখন আমি নিজে যদি চেঞ্জ না হয়, আমি আমার বাসার লোকগুলোকে কিভাবে চেঞ্জ করবো, বা আমার বাসাটা যদি চেঞ্জ না হয়, আমার আশপাশের বাসাগুলো কিভাবে চেঞ্জ হবে? এটা আমরা অনেক সময় বলি একটা মানুষকে কিন্তু যদি সঠিকভাবে গড়ে তোলার যে ব্যাপারটা থাকে সেটা যদি হয় তাহলে তাকে সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই, তাই না? তাহলে তোমার কাছে কি মনে হয় যে আমাদের যারা সমাজে যারা বাস করছে তাদের সন্তানগুলোকে এই ক্ষেত্রে উচিত তাদেরকে নিয়ে আনা উচিত? তাহলে সেক্ষেত্রে কি তোমার কাছে মনে হয় যে এখন যে বাচ্চাদের যে সংকটটা, যেমন বাচ্চারা বিপথে চলে যাচ্ছে, কেউ ডিভাইসের প্রতি আসক্ত হচ্ছে, বিভিন্ন জায়গাতে তারা আড্ডা দিচ্ছে, বাজে আড্ডা দিচ্ছে, সেই জায়গাগুলো কি থেকে ফিরে আসার কোনো সুযোগ আছে কি? এটা অনেক বেশি ভালো হয় যদি এই যে ডিভাইসে আসক্ত, মানে আসক্তই এখন আমাদের এখনের যে জেনারেশনটা, ওর ঘাটটা বাঁকা হয়ে যাচ্ছে। তো ওইটা যেটা হচ্ছে যে আমাদের মতো যদি, আমি যে সময় থিয়েটারে কাজ করেছি এবং আমার কিন্তু পড়ার খুব চাপ ছিল, তখন আমার একটা প্রফেশনের চাপ ছিল, আমার প্রফেশনটা খুব তুঙ্গে, আমি এমনও হয়েছে আমি আমার ব্যাগ ভর্তি বই নিয়ে গিয়ে এখানে আরেকজন করছে, আমি বই পড়ছি, দেখছি আমার একটু পরে পরীক্ষা দিতে যেতে হবে, তারপর আবার রিহার্সেলও আমি সময় দিয়েছি, এরকম হয়েছে। এবং আমি যতবারই রিহার্সেলে গিয়েছি আমার ব্যাগের ভিতর বই ছিল। একটা জিনিস আমি এখনের বাচ্চাগুলো যদি এই সুযোগটা পেত, একটা জিনিস কিন্তু আমি খুব অবাক হই যে তুমি কিন্তু ব্যক্তি মানুষটা কিন্তু শিক্ষকতার সাথে জড়িত, আমি যদি খুব একটা ভুল না বলে থাকি। হ্যাঁ, তুমি তোমার একটি স্কুল আছে সেন্ট কসমো স্কুলে তুমি শিক্ষকতা করো। এই শিক্ষকতা করে আবার সংসার জীবনটা, তারপরে আবার থিয়েটারটা, মানে এটা সম্ভবটা, মানে আমি ঠিক বুঝে উঠতে পারছি না কিভাবে তুমি এটাকে ম্যানেজ করো। আমি আসলে যদি বলি তাহলে আমি বলবো যে আমার সঙ্গে যিনি আছেন উনি আমাকে অনেক আবারও সে ওই জায়গায় ফিরে যেতে হচ্ছে আমাদেরকে। না, এখন ওইখানে যদি আমাকে ওভাবে হেল্প না করতো আমার জন্য আরো কঠিন হয়ে যেত না? অবশ্যই আমার জন্য আরো কঠিন হয়ে যেত। তা আমার জন্য খুব আমি বলবো, আমি পিয়া হিসেবে আমি খুব সৌভাগ্যবতী যে আমাকে আমার ওই পাশ থেকে অনেক বেশি হেল্প করে। কিন্তু তোমাকে কিন্তু ইদানিং কিন্তু তোমাকে মঞ্চে দেখছি না আমরা, এটার কারণটা একটু জানতে চাই। এটা হচ্ছে আমার ছেলেটা একটু, ওই যে বললাম পড়ালেখার একটা ব্যাপার ছিল, ছেলেটাকে রেখে আসার ব্যাপার ছিল, যার কারণে আমি পারিনি, তাই একটু দূরত্ব হয়ে গেছে। আর আমার একটা স্কুল যেহেতু আমাকে দেখতে হয়, ওখানে অনেক বেশি সময় দিতে হয়, সেটা সকালেও দিতে হয়, সন্ধ্যার পরেও দিতে হয়, তো ওইটাও একটা ব্যাপার ছিল। সব কিছু মিলিয়ে একটু নিজেকে গুছিয়ে আনার একটা বিষয় ছিল, গুছিয়ে এনেছি ইনশাল্লাহ। ব্যাপারটা এটা না যে আমি মঞ্চে কাজ করি না, আমি কিন্তু সবসময় দলে যাই, তারপর আবার নাটকগুলো প্রায় দেখি, শোগুলো সব দেখি, অন্যান্য দলের শো নাটকগুলোও দেখি, তো নাটক দেখা হয় প্রচুর একসাথে আমাদের। তুমি যখন নাটক দেখতে যাও, প্রথমত হচ্ছে তুমি যখন পারফরমেন্স করছো তখন একটা বিষয়, আবার তুমি যখন দর্শক সারিতে যখন বসো তখন তোমার কেমন ফিলিংসটা হয়? তখন মনে হয় যে হ্যাঁ, এখন যদি আমি একটু এখানে উঠে এদিকে যেতে পারতাম, ওদিকে যেতে পারতাম, এইটা যদি আমি করতে পারতাম, তখন আমার কাছে এটা মনে হয়। আবার বুঝি না, ও ওখানে দাঁড়িয়ে আছে, ও এরকম করছে, হ্যাঁ এটা তো তাহলে ওখানে করা যাবে না, ওখান থেকে দেখলে তো জিনিসটা খারাপ দেখাচ্ছে, তখন আমি আবার এগুলো একটু চিন্তা করি এই পাশ থেকে বসে। আমরা কি খুব সহসা কি প্রিয়াকে মঞ্চে আবার দেখতে পাই? ইনশাল্লাহ
ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ, তোমাকে যে ইচ্ছা দেখতে পাই আছে। আমরা। একটা জিনিস তোমার কাছে জানতে চাই, চট্টগ্রামে না তথা বাংলাদেশে নারী নাট্যকর্মী আসছে না কেন? তোমার কাছে কি মনে হয়, মানে কি কারণে আসতে পারছে না ওরা? পাচ্ছে না নাকি তারা অন্য কোনো কাজে ইনভলভ হয়ে যাচ্ছে? আসলে ওই যে বললাম, আমরা যেভাবে এসেছি, আমি যেমন বইটাও নিয়ে গেছি, আমি একটু আগে বললাম, তো এই সুযোগগুলো এখন কই আসে না। আর একটা ব্যাপার হচ্ছে, অনেক বাধা ছিল, কিন্তু আমার ফোকাস ছিল আমি করব, আমি যাব, আমি ওখানে কি হয় দেখব। দেখার পরে আস্তে আস্তে ইনভলভমেন্ট হওয়া, আগ্রহ বাড়া, এই জিনিসগুলো তো এখন হয় না। চট্টগ্রামে কি তোমার হয় না। কাছে মনে হচ্ছে আর নাট্য মেয়েদের চর্চার? জন্য তো কঠিন। হ্যাঁ, এই মেয়েদের তো ব্যাপারটা ডেফিনেটলি কঠিন। তোমার কাছে মনে হয় যে চট্টগ্রামের নাট্য চর্চা আগের চেয়ে একটু বেড়েছে? বেড়েছে। এখন অনেক শো হয়, অনেকগুলো দলও হয়েছে, নতুন শো হচ্ছে। তো আমার মনে হয় আগের তুলনায় বেড়েছে। তবে আমরা একটু কর্মী সংকটে থাকি প্রায়, যার কারণে হয়তো আমরা আরো অনেক কাজ দিতে পারতাম, আমাদের দলগুলো দিতে পারতো, ওই আরো কাজগুলা হয়ে ওঠে না। এটা আমার কাছে মনে হয়। নয়তো এই সংকট, বেড়েছে। এই সংকটটা যদিও বা আমরা এই সংকটটা নিয়ে কিন্তু অনেকদিন ধরেই কিন্তু আমরা প্রত্যেকটা দলেই, খালি এটা আমার দল তোমার দল বলে নয়, বাংলাদেশের প্রত্যেকটা দলে কিন্তু এই সংকটের মধ্যে দিয়ে যায়। আর থিয়েটার তো আসলে সংকট নিয়েই চলে। কাজ করে, চলে সবসময়। তারপরে শব্দটা এই জন্যই বলছি, মানে এই সংকটটা তো আসলে প্রতিনিয়ত আমাদের চলমান আছে। এখান থেকে উত্তরণের মানে কি হতে পারে তোমার কাছে মনে হয়? মানে কি করলে আমরা উত্তরণটা পাবো? বেশি বেশি কি কর্মশালা করা, অথবা থিয়েট্রিক্যাল জায়গাগুলোতে আরো বেশি কি ইনভলভমেন্ট তৈরি করা? আমার যেটা মনে হচ্ছে যে আমাদের জেনারেশন বা পরবর্তী জেনারেশন বা আমাদের যারা আছে তাদেরকে ইনভলভ করা। এখন আমি যখন আমার 18 বছরের 20 বছরের একজনকে ইনভলভ করব, ও গিয়ে তার একটা ফ্রেন্ডকে বলবে, ও যখন আমার এখান থেকে কিছু পজিটিভ জিনিস শিখবে, দেখবে, এবং ওর দুজন ফ্রেন্ড যখন শিখবে, দেখবে, ওর ফ্রেন্ডটাকে নিয়ে আসবে যে ও মুক্ত এটা পারে, চল ওর ওখানে আমরা যাই। তো এই মোবাইলে ব্যস্ত না থেকে আমরা আমাদের জেনারেশনগুলোকে ঢুকানো, এবং ওই এখনকার জেনারেশনগুলোকে ওদের মতো করে একটু সুযোগ দেয়া। এখন আমি যদি ওকে সুযোগ না দেই, ঢুকালাম, একটা গদবাঁধা প্ল্যানিং দিয়ে আটকে রাখলাম, সেটাও তো আবার তখন ধরে রাখা যাবে না ওদের। সেটাই তো আমাকে ওর সাথে তাল মিলিয়ে ওকেও সুযোগ দিতে হবে, কিছু ওয়ার্কশপ, কর্মশালা যেটা বলছিলেন, এই কাজগুলো শেখাতেও হবে ওদেরকে, এবং ও যখন গিয়ে আর দুজনকে নিয়ে আসবে, তখন আমার মনে হয় আমার 4-5টা বেশি পরিপূর্ণ হয়ে যাবে আর কি। আমার যে লেকিংসটা আছে, অভাবটা আছে, সেটা থাকবে না। প্রিয়া, আমরা তোমার যেহেতু তুমি থিয়েটারের মানুষ, সেজন্য বলবো, থিয়েটারের এমন কোনো সংলাপ তোমার এখনো কাজ করতে করতে তুমি গুনগুনাও, হ্যাঁ, সেরকম কোনো সংলাপ কি তোমার জানা আছে? একটু আমাদেরকে, দর্শকের জন্য কি একটু বলতে পারো? আচ্ছা, যেটা হচ্ছে আমার কাজ করা হয়েছিল মন্তার সংখিনীতে, হামিদা চরিত্রে। তো সেখান থেকে আমি একটা সংলাপ বলছি, যেটা হচ্ছে, আমার চারিদিকে হিস হিস করতেছে সাপ, সেই সাপের নিঃশ্বাস লাগতেছে এই গতরে, গতরটারে ঘেন্না লাগতেছে আমার। বাহ, দাদা, খুবই চমৎকার। মঞ্চালোকে আসার অনুভূতিটা তোমার কাছে জানতে চাই। খুব ভালো লাগছে, নতুন একটা জায়গা। আসলে আমি বেশ কিছু ইন্টারভিউ দেখেছি আপনার, তো মঞ্চালোক নামটা দেখার পরেই আমি ইন্টারভিউগুলো দেখলাম, সব পরিচিত মুখগুলোই প্রতিদিন যাদের দেখি। তো আপনার এই কাজটা খুব ভালো লাগছিল, আমি প্রায় বাসায় আলোচনা করছিলাম, উনি এই কাজটা স্টার্ট করেছে। তো এখানে আজকে সুযোগ পেয়েছি, আমার নিজেকেই খুব সৌভাগ্যবতী মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগটা দেওয়ার জন্য। তোমার কাছে ধন্যবাদ এবং তোমার কাছে কৃতজ্ঞ, তুমি অনেক কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছো। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আড্ডা দিচ্ছিলাম আমাদের নাট্যবন্ধু ফারজানা নূর প্রিয়ার সঙ্গে, সদস্য উত্তরাধিকার। প্রিয় দর্শক, মঞ্চে নাটক দেখুন, নাটককে ভালোবাসুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।